রাজ্য প্রশাসনে খোল নলছে বদলে নয়া জনস্বার্থ মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা বিষয়ে আরো বিস্তারিত জানাবেন অর্ণব হাজরা, রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্য নির্বাচনকে সামনে রেখে কমিশন এখনো পর্যন্ত 371 জন আধিকারিক পুলিশ এবং আমলা মিলিয়ে বদলি করেছে এবং সর্বশেষ গতকাল 267 জন, এর মধ্যে পুলিশ, ওসি, আইসি এবং একই সঙ্গে 83 জন বিডিও রয়েছে। এই বিপুল সংখ্যক অফিসার পরিবর্তন করা, যেখানে রাজ্য সরকার 2021 সালে মানুষ নির্বাচিত করেছিল এবং যার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের টার্ম শেষ হচ্ছে 6 মে 2026। এই অবস্থায় এই 1 মাস 6 দিন সরকারের জরুরি পরিষেবা বা যে কোনো দপ্তরের পরিষেবা জরুরি যেগুলি রয়েছে সেগুলো দেওয়ার প্রশ্নে যদি এইভাবে উলটপালটটা খোল নলছে বদল করে কমিশন, সেই পরিষেবার প্রশ্নে কে দায়বদ্ধ থাকবে, কমিশন নাকি রাজ্য সরকার? এই মূল গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলি নতুন করে জনস্বার্থ মামলার জন্য দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অনুমতি দিয়ে জনস্বার্থ মামলা করার আগামীকাল মঙ্গলবার দিন এই মামলা শুনানির জন্য আসবে। এর আগে আইএস এবং আইপিএস বদলে নিয়েও জনস্বার্থ মামলা হয়েছিল এবং তার শুনানি শেষ হয়ে রাজধানী স্থগিত রয়েছে। এই অবস্থায় রবিবার যে বিপুল পরিমাণ অফিসারদের বদল করা হয়েছে সেই নিয়ে নতুন করে জনস্বার্থ মামলা করেন একই জনস্বার্থ মামলাকারী আইনজীবী অর্ক নাগ। বেশ, আর এই যে রাজ্য প্রশাসনে এতজনের বদলি, তা নিয়ে ফের তো বিজেপি কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের অসম্মানের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম বাজছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। পুলিশ প্রশাসনের শীর্ষস্তরের পর এবার ব্লক স্তরেও খোল নলছে বদল। 18 জেলার 83 জন বিডিওকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক বদলি। এবার ব্লক স্তরের প্রশাসনে খোল নলছে বদল। রবিবার 18 জেলায় 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। এই জেলায় 14 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এর বিডিও। এছাড়াও দক্ষিণ 24 পরগনার 11 জন বিডিওকে সরিয়ে দিয়েছে কমিশন। উত্তর 24 পরগনায় 7, পূর্ব বর্ধমানে 7, মালদায় 6, বীরভূম এবং নদিয়ায় 5 জন করে বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় বিডিওদের বদলি করে দিয়েছে কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলচে বদলে দেয় নির্বাচন কমিশন। 15 মার্চ বিকেলে ভোট ঘোষণা। 15 মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16 মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17 মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। এরপর রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার ব্লক স্তরে বদল। 18 জেলার 83 জন বিডিও বদল।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রশাসনিক মহলের উচ্চ স্তরে বদলি বা রদবদল হয়েছিল, তবে এবার ব্লক স্তরে বদলি করল নির্বাচন কমিশন। 83 জন বিডিও বা এআরও কে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ বাড়ি ফিরলেন তিনি, কিন্তু ফিরল রাহুলের নিথর দেহ। গতকাল তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যুর ঘটনা, সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। রাহুলের বাড়িতে সহকর্মীদের ভিড়, রাহুলের নিথর দেহ ফিরল তার বিজয়গড়ের বাড়িতে। সরাসরি চলে যাব, প্রতিনিধি মানস বসাক রয়েছেন সঙ্গে। মানস, এই শোক যারা ওখানে উপস্থিত রয়েছেন তাদের চোখে মুখে ফুটে উঠছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু, এই আকস্মিক মৃত্যু এখনো কেউ মেনে নিতে পারছেন না। কিন্তু এরপর বাড়িতে দেহ আসার পর কি করা হবে, পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে এখনো অবধি? খুব স্বাভাবিকভাবেই মানুষ, আমাদের প্রতিনিধি যেখানে রয়েছেন রাহুলের বাড়ির সামনে, তার বিজয়গড়ের বাড়ির সামনে যে আবাসনের সামনে শববাহী শকট রাখা, তার দেহ নিয়ে যাওয়া হয়েছে বাড়ির ভেতর। পরিবার পরিজনরা শেষবারের মতো তাকে দেখবেন। বাইরে প্রচুর তার ভক্তরা রয়েছেন, তার বন্ধু বান্ধবরা রয়েছেন, প্রত্যেকেই একবার তাকে শেষ দেখা দেখতে এসেছেন। আমরা এখন যে ছবি দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় শববাহী শকটের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। রাহুলের নিথর দেহ তুলে দেওয়া হয়েছে শববাহী শকটে, এরপর নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের উদ্দেশ্যে। আরও বিস্তারিত জানি কি রয়েছে এরপর, প্রতিনিধি মানস বসাক রয়েছেন সঙ্গে। মানস, দেখো, এই মুহূর্তে যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছি যে বিজয়গড়ে 6/88 বিজয়গড়ে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনে কিন্তু বহু মানুষ এসেছেন তাদের প্রিয় অভিনেতা, প্রিয় মানুষটিকে শেষ দেখার জন্য, এবং তাই জন্য উপচে পড়ছে ভিড়। এবং ভেতরে রয়েছে এই মুহূর্তে রাহুলের দেহ। আমরা জানি যে এই অ্যাপার্টমেন্টের 3 তলায় তার ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটে রাহুলের দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মা, স্ত্রী, সন্তান, পরিবারের নিকটজনেরা এবং বন্ধুবান্ধবরা রয়েছেন। তারপর রাহুলের দেহ কিন্তু নামিয়ে আনা হবে এবং এই শববাহী গাড়িতে তোলা হবে। বিজয়গড়ের এই পল্লীশ্রী এলাকায় একবার তার দেহ শববাহী গাড়িতে করে ঘুরিয়ে তারপর কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। কিন্তু তার বাড়ির সামনে এবং এই পাড়া এবং মোড় জুড়ে বহু মানুষ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এসেছেন প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে। কারণ এটা কখনো কাঙ্ক্ষিত ছিল না যে 43 বছর বয়সে রাহুল বা পাড়ার বাবিন এভাবে চলে যাবে। ফুল মালা নিয়ে এসেছেন, কেউ ধূপ নিয়ে এসেছেন, এবং দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এসেছেন রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতেন। রাহুল যেন সকলকে কোথাও একসাথে বেঁধে দিল, এবং রাহুল যেন কোথাও একটা বার্তা দিয়ে গেলেন যে তিনি এমন একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন বা তার ব্যক্তিত্ব এমন একটা জায়গায় পৌঁছতে পেরেছিল যে যেখানে দলমত নির্বিশেষে সকলের কাছের মানুষ হয়ে উঠেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র অভিনেতা ছিলেন না, উনি অত্যন্ত ভালো লেখক ছিলেন, তার বহু বই প্রকাশিত হয়েছে, সুবক্তা ছিলেন, এবং যে কোনো বিষয়ে তার কিন্তু সবসময় আমরা বলিষ্ঠ বা সক্রিয় পদক্ষেপ আমরা দেখেছি, বা তার সব বিষয়ে একটা স্ট্রং ওপিনিয়ন ছিল যেটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হতো না। নিজের টক শো, এই জন্য তিনি সহজ কথা শুরু করেছিলেন, ছেলে সহজের নামে, কিন্তু সেই সহজ কথায় অনেক জটিল বিষয় উঠে আসতো এবং রাহুল প্রত্যেকটি বিষয়ে কিন্তু তার নিজের যে মতামত বা তার সমাজ সম্পর্কে, পারিপার্শ্বিক সম্পর্কে বা রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে কী সম্মুখ ধারণা, সেটা কিন্তু তিনি তুলে ধরতেন। তবে এই সহজ কথার মধ্যে দিয়ে কিন্তু রাহুল একটা অত্যন্ত বলা যেতে পারে যে সকলকে কাঁদিয়ে গেলেন বা ভারাক্রান্ত হৃদয়ে চলে গেলেন, কারণ টলিউড ইন্ডাস্ট্রি মেনে নিতে পারছেন না যে তাদের প্রিয়
অভিনেতা মাত্র 43 বছর বয়সে চলে যাবেন, কারণ আরও অনেক কাজ রাহুলের করার বাকি ছিল এবং আরও ভালো অভিনয় রাহুলের করা বাকি ছিল, কারণ রাহুল নিজেও কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন যে একঘেয়ে কাজ হয়ে যাচ্ছে, একটু এক্সপেরিমেন্টাল কিছু করতে হবে। এবং রাহুলকে বিগত 30 বছরের ওপর ধরে আমি চিনতাম ব্যক্তিগতভাবে। রাহুল ছোট বয়স থেকে তার বাবার ছোট পর্দা, বড় পর্দা, টিভিতে, মঞ্চে এবং সঞ্চালন নানা ধরনের কাজের মধ্যে নানা ধরনের কাজের মধ্যে দিয়ে কিন্তু নিজের এই জার্নিটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করেছিলেন। সেই ব্যক্তিত্বের প্রতি মনে হয় মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আজ এই বিজয়গড়ের বাড়ির সামনে ভিড় করেছেন। সকলের মন ভারাক্রান্ত, অনেকেরই চোখে জল এবং ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন যে প্রিয় মানুষটিকে শেষ দেখা দেখবেন, কারণ এ দেখাই হয়তো শেষ দেখা। কারণ আমরা আবারও বলবো যে কিছুক্ষণ পর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ তার এই অ্যাপার্টমেন্ট থেকে বের করে নিয়ে আসা হবে। মানুষ বিজয়গড়ের এই অ্যাপার্টমেন্ট, অনন্য অ্যাপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ বের করা হয়েছে এবং যে ভিড় রয়েছে, তাকে যে কথা তুমি বলছিলে শেষ দেখার যে ভিড় রয়েছে, সেই ভিড় সামলাতেও দেখা যাচ্ছে যারা তার সহকর্মী, যারা সহ অভিনেতারা ছিলেন, বন্ধুবান্ধব যারা ছিলেন, তাদের সকলকেই। এবং আমরা জানি রবিবারই আচমকা খবর আসে এবং কেউই সেই সময় এই ঘটনা মেনে নিতে পারেননি। আজও এই মুহূর্ত পর্যন্ত তারা কেউ মানতে পারছেন না। তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেখানেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে পাথর হয়ে যান তার সহকর্মীরা, তার বন্ধু বান্ধব, তার পরিবার। হাসপাতালে যাওয়ার পথেই গতকাল তাকে যখন উদ্ধার করা হয়, তারপর হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। আরও একবার চলে যাব, মানস বসাক রয়েছেন সঙ্গে। মানস, এক অভিনেতার মৃত্যু, এক শিল্পীর মৃত্যু, এই সমস্ত কিছুকে যেন ছাপিয়ে যাচ্ছে এখন কতগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা হাতড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। একটা সিরিয়ালের শুটিংয়ে একজন অভিনেতা গেলেন, তার একটা মিনিমাম নিরাপত্তা থাকার কথা, সেটা তো আমরা জানি থাকে। এখানে কিচ্ছু ছিল না। ছবিটা ঠিক কী ছিল এই শুটিংয়ের জায়গা? মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব পরবর্তীতে। এই মুহূর্তে আপনারা দেখছেন বিজয়গড়ে তার যে আবাসন, সে আবাসনের বাইরে শববাহী শকট প্রস্তুত। কিছুক্ষণ আগেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, এবার সেই শববাহী শকট বেরিয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, শববাহী শকট বেরিয়ে যাচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। গতকাল তালসারিতে যখন শুটিং করছিলেন, সেখানে জলের তোড়ে ভেসে যান এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু শুটিং চলছিল এবং এই শুটিং দীঘা সংলগ্ন তালসারিতে সিরিয়ালের শুটিং, সেই শুটিংয়ে সমুদ্রে তলিয়ে তার মৃত্যু বেশ কিছু প্রশ্ন তুলে ধরছে। এই মৃত্যু নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে, সেসব প্রশ্নে আসবো। তবে তার আগে একবার তমলুক হাসপাতালের ছবিটা আপনারা দেখাতে চাইবো। তমলুক মেডিকেল, যেখানে অভিনেতার ময়না তদন্ত হচ্ছে, সেখান থেকে আপডেট জানতে চাইবো। সুজিত রয়েছেন আমার সঙ্গে ফোনে। সুজিত, শেষ পর্যায়ে পৌঁছে গেছে ময়না তদন্তের কাজ। ইতিমধ্যেই ময়না তদন্তের পর কলকাতা নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে
রাহুল প্রসাদ মৃত্যুর পর তার মরদেহ গতকাল রাতেই তমলুক হাসপাতালে আনা হয়, মর্গে রাতেই ঢুকিয়ে দেওয়া হয়। আজ সকাল থেকে তার কিন্তু ময়নাতদন্তের প্রসেস চলে এবং তার বন্ধু বান্ধব আত্মীয় বাড়ির লোকজন পরিজনরাও এসে হাজির হয়েছে। তৃণমূলরা তাকে দেখার জন্য হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কতদিন দেখার পোস্ট পর্যন্ত রিপোর্টে কি উঠে আসে। সুজিত, একেবারে শেষ পর্যায়ে ময়নাতদন্তের আমরা আমাদের নজর থাকবে, বাইরে তার পরিবারের মানুষ বন্ধুরা তারা অপেক্ষা করে রয়েছেন। সুজিত ভৌমিক ছিলেন আমার সঙ্গে সেখান থেকে। এই যে সময়ে ঘটনা ঘটেছে সে সময় শুটিং চলছিল এবং শুটিংয়ের সময় হঠাৎ ঢেউ এবং ভেসে যান, ঢেউয়ের ধাক্কায় বেশ কিছুটা দূরে চলে যান। তার সঙ্গে অভিনয় করছিলেন সে সময় ছিলেন স্পটে শ্বেতা মিশ্র, তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়, কিন্তু রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান। এরপর তাকে বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। নিউজ 18 প্রাইমে এবার যে খবরে নজর রাখবো, একই গাড়িতে শুভেন্দুর সঙ্গে দিলীপ। মনোনয়ন জমায় ঐক্যের বার্তা বিজেপির। 21-এর পর 26-এও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী। দ্বিতীয়বার নন্দীগ্রামে মনোনয়ন পেয়ে শুভেন্দু, এবং যে ছবি আপনারা দেখছেন শুভেন্দু অধিকারীর পাশেই রয়েছেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল, আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। 2 এপ্রিল ভবানীপুরে মনোনয়ন জমা শুভেন্দুর। আজ মনোনয়নে ছিলেন দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধান। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে থাকবেন অমিত শাহ। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির। চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী যেটা এসআইআর এর পরে সম্ভব নয়, আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নিতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। কোচবিহারে দেবের রোড শো। কোচবিহার দক্ষিণ কেন্দ্রে প্রচারে দেব, প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের সমর্থনে দেবের প্রচার। ভারতবর্ষের পার্লামেন্টে যে দেব অধিকারী বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই ছিলেন, সেই লড়াই মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমায় আশীর্বাদ করবেন। এসআইআর এর বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে ভারতবর্ষের পার্লামেন্টে যে দেব অধিকারী বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই ছিলেন, সেই কোচবিহারে বিজেপি প্রার্থীকে বাধা স্লোগান, গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। বেগতিক দেখে ত্রাতা হিসেবে উপস্থিত তৃণমূল প্রার্থী। বিক্ষোভ সরিয়ে গাড়ি বের করে দেন তৃণমূল প্রার্থী। কোচবিহারে বিজেপি প্রার্থীকে কালো পতাকা, গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন অভিজিৎ দেব ভৌমিক, তৃণমূল প্রার্থী, কোচবিহার দক্ষিণ। বিক্ষোভ সরিয়ে গাড়ি বের করে দেন প্রার্থী। কোচবিহারে বিজেপি প্রার্থীকে বাধা স্লোগানের ঘটনা।
বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে দেখে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভ সরিয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বের করে দিলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। আজ দুপুরে কোচবিহারের ঘুঘুমারি এলাকার এই ঘটনা। চলো না